হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ইভলিউশনের জন্য রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর জিওগ্রাফির ক্ষেত্রে যে 4 নম্বর স্কুল আছে বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস, তার সমস্ত কোশ্চেনগুলো একের দাগে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের একে দেখো, একটি ব্যবিচ্ছন্ন মালভূমির উদাহরণ হলো কি? অপশান এই হবে রাইট অ্যান্সার, ছোটনাগপুর মালভূমি। 2 নম্বরে দেখো, ইতালির ভিসুভিয়াস একটি, অপশান এই হবে রাইট অ্যান্সার, আগ্নেয় পর্বত। 3 নম্বরে দেখো, যে নদীগুলি সারা বছর জল থাকে তাকে কি বলা হয়? এটা আগেও পড়েছে, অপশান বি হবে রাইট অ্যান্সার, নিত্যবহ নদী। 4 নম্বরে দেখো, নদীর দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয়? অপশান সি হবে রাইট অ্যান্সার, প্লাবনভূমি সৃষ্টি হয়। 5 নম্বরে দেখো, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল, অপশান সি হবে রাইট অ্যান্সার, রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। 6 নম্বরে দেখো, দোআঁশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। কোন মাটিতে? অপশান সি হবে রাইট অ্যান্সার, দোআঁশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। 7 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো কি? অপশান এ হবে রাইট অ্যান্সার, উচ্চ আসমান বাঁধ। 8 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশান বি হবে রাইট অ্যান্সার, মাউন্ট কিলিমাঞ্জারো। 9 নম্বর কোশ্চেন দেখো, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে কি? অপশান এই হবে রাইট অ্যান্সার, জিব্রাল্টার প্রণালী আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে কি বলা হয়? অপশান সি হবে রাইট অ্যান্সার, হারমার্টন বলে। 2 থেকে শূন্যস্থান পূরণ করে লিখে নাও। ড্যাশ মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটা জানো। পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এই জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 2 নম্বরে দেখো, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর ড্যাশ বলে, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। ড্যাশ শিলা নরম ও সহজে ভেঙে যায়, পাললিক শিলা নরম ও সহজে ভেঙে যায়। অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো ড্যাশ, অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তোবকাল। তো 5 নম্বরে দেখো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো ড্যাশ, পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো সাহারা। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বলেছি, করা আছে, সাজানো আছে, জাস্ট দেখে নাও। তো এই সমভূমি কি হবে? ইর সঙ্গে মিলবে, অর্থাৎ উত্তর আমেরিকায় অবস্থিত। তারপর 2 নম্বর দেখুন, মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে কি বলে? অপশান এ হবে রাইট অ্যান্সার, শাখা নদী বলে, এর সঙ্গে মিলবে। 3 নম্বরে হচ্ছে, লাভা সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়, বির সঙ্গে মিলছে, আগ্নেয় শিলা তৈরি গঠিত হয়। 4 নম্বরে দেখো, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ, অপশান সি হবে রাইট অ্যান্সার, গ্রস্ত উপত্যকা নামে পরিচিত। খসখসে সবুজ ঘাস ভেল্টে দেখা যায়, ভেল্ট তৃণভূমিতে, অপশান ডির সঙ্গে মিলছে। এবার 4 থেকে কোশ্চেনগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে বলেছে। 2টি লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও। ভারতের দাক্ষিণাত্য মালভূমি একটা লাভাগঠিত মালভূমির উদাহরণ, আর একটা কি? আমেরিকার কলম্বিয়া মালভূমি, দুটো লাভা মালভূমির উদাহরণ। এবার 2-এর কোশ্চেন দেখো, নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কি কি? নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজগুলি হলো মূলত বহন এবং সামান্য পরিমাণ সঞ্চয় করা। এই অবস্থায় নদীর শক্তি কিছুটা কমে যাওয়ায় এটি ক্ষয় করা পলি বা বালু বহন করে নিয়ে যায়। এবার 3 নম্বরে কি? রেগোলিথ কি? আবহাওয়া বিকারের ফলে ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল ও কোমল খনিজ আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলা হয়। এটি মাটি তৈরির প্রাথমিক ধাপ। এবার হচ্ছে, ক্যারাভ্যান কাকে বলে? এই কোশ্চেনগুলো অনেকবারই হয়েছে। মরুভূমি অঞ্চলে যখন একদল মানুষ নিজেদের নিরাপত্তা ব্যবসার উদ্দেশ্যে উট বা অন্য কোনো বাহনের মাধ্যমে একসঙ্গে যাতায়াত করে, তখন সেই যাত্রী দলের সমষ্টিকে ক্যারাভ্যান বলে। অর্থাৎ মেনলি আমরা জানি উটের পিঠে যারা বা উটকে যারা বাহন হিসেবে ব্যবহার করে চলাচল করে তাদেরকেই ক্যারাভ্যান বলা হচ্ছে, সেই যাত্রী দলকে মেনলি আমরা জানি। আর মরুভূমি অঞ্চলের কিন্তু। আর 5 নম্বরে কি? নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। 5-এর কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বরে হচ্ছে, পলিগঠিত সমভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও। এগুলো তো হয়েছে আগেই। নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসে তখন তার স্রোতের বেগ কমে যায়, এর ফলে নদীর সাথে বয়ে আনা পলি, বালি ও কাঁকড় নদীর দুই কূলে বা মোহনায় সঞ্চিত হয়ে যে বিস্তৃত সমতল ভূভাগ গঠন করে তাকে পলিগঠিত সমভূমি বলা হয়। আমরা জানি ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি আছে, বৃহত্তম সমভূমি, পলিগঠিত সমভূমি। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য, নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত তা লেখো। গঙ্গার 3টি প্রবাহের সীমানা দেওয়া হলো, পাশে কিছু ম্যাপের ছবি দেওয়া আছে, দেখবে। উচ্চ প্রবাহ কি? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উত্তরাখণ্ডের ঋষিকেশ বা হরিদ্বার পর্যন্ত। মধ্যপ্রবাহ কোথায়? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। নিম্ন প্রবাহ কোথায়? রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। যেহেতুগুলো ছোট কোশ্চেন তাই এইটুকুই দিয়েছি ছোট করে লেখার জন্য, মনে রাখবে। আর বড় করে যদি অ্যান্সার চাও আগের ভিডিওগুলো দেখে আসো, আগের ভিডিওতে বড় করে লেখা আছে।
এবার 3 নম্বর কোশ্চেন দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির নাম লেখো, যে কোনো 3টি। মাটি বা মৃত্তিকা সৃষ্টির 3টি প্রধান নিয়ন্ত্রকগুলি হলো শিলা, প্রথমে যেটা প্লেন ম্যাটেরিয়ালস বলছি। মাটির প্রকৃতি নির্ভর করে আদি শিলার উপর, তবে জলবায়ু উদ্ভিদ ওই প্রক্রিয়ায় প্রভাব ফেলে। জলবায়ু একটা আছে, উষ্ণ বৃষ্টিবহুল অঞ্চলে দ্রুত মাটি তৈরি হয়, কারণ এখানে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বা পচন কার্য তাড়াতাড়ি হয়ে থাকে। বৃষ্টিবহুল অঞ্চলে কি হয়, দ্রুত মাটি তৈরি হয় এবং মাটির গভীরতা বেশি হয়। শীতল শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে অনেক সময় লাগে, কারণ এখানে বৃষ্টিপাতের অভাব। আর ঠান্ডাতে কি হয়, সহজে কোনো জিনিস পচে না বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করতে পারে না। 3 নম্বরে যেটা আছে ভূপ্রকৃতি, ভূমির ঢাল বেশি হলে মাটি তৈরির সুযোগ কম থাকে, অন্যদিকে ঢাল কম হলে ধীরে ধীরে মাটির স্তর জমা হতে পারে। ঢাল বেশি হলে কি, পার্বত্য অঞ্চলে মাটি ধুয়ে যায়, তাই পার্বত্য অঞ্চলে মাটির গভীরতা কম, কিন্তু সমভূমি অঞ্চলে কি হয়, ধুতে সহজে পারে না, ধুয়ে যেতে পারে না, তাই কি হয়, মাটির গভীরতা বেশি হয়। এইগুলাই 3টা দিয়েছি, যেহেতু ছোট কোশ্চেন। এবার 4 নম্বরে দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? আফ্রিকার কোন নদীর উপর এরকম নদী পরিকল্পনা করা হয়েছে? এটাও পড়েছো। নদীর উপর বাঁধ দিয়ে জল আটকে যখন একসাথে একাধিক উদ্দেশ্য, যেমন বন্যা নিয়ন্ত্রণ করা হয়, জলসেচ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, নৌ পরিবহন পূরণ করা হয়, তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। অর্থাৎ বহু রকমের তার কাজ থাকবে যে পরিকল্পনার মাধ্যমে। আফ্রিকার উদাহরণ কি? মিশরের নীল নদের উপর আসওয়ান বাঁধ, পাশের ছবি দেওয়া আছে দেখো, নিচে একদম নিচের ছবিটা। এটি অন্যতম বহুমুখী নদী পরিকল্পনা। আসওয়ান ড্যামের ছবিটা একদম নিচে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে পড়বে, এগুলো খুব সহজ, আগেও হয়েছে আগের স্কুলগুলোতে। এবার 6 দাগে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, যে কোনো 2টি। টিকা লিখতে বলেছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, আর একটা হচ্ছে উষ্ণ মরু উদ্ভিদ। 1-এর দাগে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কেমন? ইউরোপীয় অবস্থানটা কোথায় দেখে নাও। ইউরোপের দক্ষিণাংশের দেশগুলি এই জলবায়ু দেখা যায়, যেমন কি ইতালি, স্পেন, ফ্রান্স ও গ্রিসে। জলবায়ুর বৈশিষ্ট্য, উষ্ণতা কেমন? গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে থাকে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত কেমন হয় এখানে? এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার। আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 40 থেকে 75 সেন্টিমিটার। বৈশিষ্ট্য কি? এই উদ্ভিদগুলো গ্রীষ্মকালীন শুষ্কতা এবং শীতকালীন বৃষ্টির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এদের পাতা সাধারণত পুরু, চামড়ার মতো এবং মোমযুক্ত হয়, যা জল ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ কম বাষ্পমোচন হয়। উদ্ভিদ ও কৃষিজ ফসল গাছ কি কি হয় এখানে? এই অঞ্চলে জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার গাছ জন্মায়। এছাড়া ফসল হিসেবে আঙুর, কমলা লেবু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পাশের ছবিগুলো দেওয়া আছে, মনে রাখবে। ভূমধ্যসাগরকে হচ্ছে ফলের ঝুড়ি বা ফলের দেশ বলা হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে আর কি। এবারে উষ্ণ মরু উদ্ভিদটা দেখে নাও। উষ্ণ মরুভূমি সংজ্ঞা ফার্স্ট দেখে, উষ্ণ মরুভূমি যেমন সাহারা, থর, অ্যারাবিয়ান, যেখানে অত্যন্ত শুষ্ক ও উষ্ণ জলবায়ু, বার্ষিক বৃষ্টিপাত 25 সেমির কম বিরাজ করে, সেখানে যেসব উদ্ভিদ চরম জলের অভাব এবং উচ্চ বাষ্পীভবনের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকে, তাদের উষ্ণ মরু উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এই উদ্ভিদটা মরুভূমির কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায়। কীরকম? মূল কীরকম হয় এদের? জলের সন্ধানে এদের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে, যা পার্শ্বীয়ভাবে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কাণ্ড কেমন হয়? কাণ্ড রসালো হয় এবং পুরু হয়, যা জল সঞ্চয় করে রাখে। ফণিমনসা যেমন দেখেছো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। পাতা কেমন হয়? বাষ্পমোচন কমানোর জন্য পাতা খুব ছোট, কাঁটাযুক্ত হয়, অর্থাৎ ফণিমনসার পাতা এই কারণেই হচ্ছে কাঁটায় পরিণত হয়েছে, বাষ্পমোচন রোধ করার জন্য। বা মোম জাতীয় আবরণযুক্ত থাকে। আর ত্বক কেমন হয়? উদ্ভিদের ত্বক পুরু কিউটিক্যাল দ্বারা আবৃত, কিউটিক্যাল জাতীয় মোমের স্তর, যাতে জল পেরিয়ে না যেতে পারে। কিউটিক্যাল জাতীয় মোমের স্তর কিন্তু। প্রধান উদ্ভিদসমূহ কি? ক্যাকটাস ও ফণিমনসা। মরুভূমির সবচেয়ে সাধারণ উদ্ভিদ ইউফোরবিয়া, রসালো কাণ্ডযুক্ত উদ্ভিদ বাবলা ও খেজুর, কাঁটা ঝোপ এটসেট্রা দেখা যায়। ভালো করে পড়ে নেবে কোশ্চেনগুলো আর পয়েন্টগুলো মনে রাখবে, হয়ে যাবে খুব সহজ, গল্পের মতো। 2 নম্বরে কি দেখো, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত কাকে বলে? প্রতিটির একটি করে উদাহরণ দাও। ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূ আলোড়নের ফলে কোমল পাললিক শিলাস্তর ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে ভঙ্গিল পর্বতমালা বলা হয়। পাশের ছবিটা দেখতে পাচ্ছ, ভূ আলোড়নের ফলে ভাঁজ ভাঁজ হয়ে সৃষ্টি হয়েছে ঢেউ খেলানো আকারে। উদাহরণ আমরা জানি, ভঙ্গিল পর্বতমালার উদাহরণ হিমালয় পর্বতমালা,
নিচে একটা ছবি দেওয়া আছে, দেখো প্রথম ছবিটার ঠিক পরের ছবিটায়। আর 2 নম্বরে দেখো স্তূপ পর্বত কাকে বলে? ভূ আলোড়নের ফলে ভূত্বকের ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ যখন উঁচু হয়ে উপরে উঠে যায় এবং যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলা হয়। 3 নম্বর ছবিটায় দেখতে পাচ্ছ ফাটল বা চ্যুতি বরাবর দুদিকে বসে গেছে, মাঝখানটা উপর দিকে উঠে গিয়ে পর্বত সৃষ্টি করেছে। উদাহরণ কি? ভারতের সাতপুরা পর্বত, নিচে ছবিটা দেওয়া আছে একদম নিচে, দেখবে ভালো করে। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি ছবি এঁকে তার মধ্যে নদীর 3টি প্রবাহ এবং উৎস ও মোহনা পথ চিহ্নিত করো। নদীর গতিপথের 3টি প্রধান ভাগ ও উৎসের মোহনা চিত্রটি নিচে বর্ণিত হলো। উৎস, যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়, যেমন হিমবাহ বা ঝর্ণা, সেখানে কি হয়? উচ্চগতি দেখা যায় 1 নম্বরে, পার্বত্য প্রবাহ। উৎসের কাছাকাছি খাড়া ঢালু অঞ্চল। মধ্যগতিতে কি হয়? যেখানে নদীর ঢাল কমে যায় এবং নদী এঁকে বেঁকে চলে। নিম্নগতিতে কি হয়? বদ্বীপ প্রবাহ, যেটা মোহনার কাছাকাছি অঞ্চল, যেখানে নদী খুব ধীর গতিতে চলে। মোহনা কি হয়? যেখানে নদী কোনো সাগর, মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে। ছবিটা দেওয়া আছে পাশে, দেখো পাশে হচ্ছে কি পাহাড় পর্বত দেখা যাচ্ছে একদম উপরে, উচ্চ পার্বত্য অঞ্চল, যেখানে কি হয়? ঢাল খুব বেশি হয়, দিয়ে নদী গড়িয়ে এসে কি হচ্ছে? মধ্যবর্তী এসে কি হচ্ছে? আঁকা বাঁকা ভাবে নদী প্রভাবিত হচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছ এঁকে বেঁকে নদী প্রভাবিত হচ্ছে ব্লু রঙের। আর একদম নিম্ন প্রবাহ এসে কি হচ্ছে? বদ্বীপ সৃষ্টি করছে পাখির পায়ের মতো এবং কোনো সাগর, মহাসাগর বা হ্রদে গিয়ে মিশছে। মোহনা অঞ্চল যাকে বলছে। এটাই হচ্ছে 3টি প্রবাহ। ছবিটা এঁকে লেখার চেষ্টা করবে, খুবই সহজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এইটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করবে, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা।